মোবাইল অথবা ডেস্কটপ কম্পিউটারে বাংলা লেখা বরাবরই ঝামেলা মনে করত শাহরিয়ার পারভেজ ও তার সহকর্মী মাসুদ ভুইয়া। খুঁজছিলেন এমন একটি সফটওয়্যার যা বাংলা লেখাকে সহজ করবে। অভ্র সফটওয়্যারটি ব্যবহার করে রীতিমতো অভিভূত হয়ে পড়েন তারা। অভ্র আসার পরে দুনিয়াটা আসলে একদম ফ্রেশ চকচকে ভিজুয়াল হয়ে গেছে মনে হচ্ছে, যে মানে যা লিখতেছি 3-4টা সাজেশন আসতেছে, আমি আমার সঠিক বানানটা দেখতে পারতেছি এবং এট এ টাইম সেখানে ইউনিকোড করা যাচ্ছে, আবার আমি আনসিতে ইউজ করতে পারতেছি এবং মোবাইলেও রিদমিং আসার পরে মানে একদম ভাষার প্রতি যে কানেকশন ফিলটা একসময় মনে হতো যে হ্যাঁ মানে মুনির কিবোর্ড ইউজ করা বা বিজয় ইউজ করা, যেটা হয় যে অনেকগুলো লেআউট অনেক কিছু মনে রাখতে হয়, এটা অভ্যস্ত হতেও আসলে ইংরেজি লিখতেছি শিখতেছি, কারণ কিবোর্ড ধরলেই আগে আমরা শিখছি কীভাবে ইংরেজিটা লিখতে হয় আমার ফিঙ্গার দিয়ে। তো আমার যখন আমার বিজয় শিখতে হচ্ছে আরেক লেআউটে আমার ফিঙ্গার ঘুরতে হচ্ছে, এটা মিস ম্যানেজমেন্ট সবসময় মনে হয়েছে অ্যাজ এ পিসি ইউজার বা মোবাইল কিবোর্ড ইউজার হিসেবে। যখন অভ্রটা আসলো যে আমি যে লেআউটে ইংরেজি লিখতেছি সেভাবে আমার আঙ্গুল ঘুরলে আসলে আমার বাংলা কথাটা আমার মাতৃভাষাটাও দেখতে পারতেছি স্ক্রিনে, এর থেকে আরামদায়ক এবং মজার কিছু আসলে তখন ছিল বলে আমার মনে হয় না। আমি তখন থেকে মানে 13-14 বছর হয়ে গেছে যখন থেকে আমি শুরু করি অভ্র ইউজ করা, মানে তখন থেকে বাংলা লিখছি এবং সেই যে আমি বাংলা লেখা ধরলাম, আমি এখন পর্যন্ত বাংলা লিখে যাচ্ছি, লিখতে লিখতে নিজে কপিরাইটার স্কিল বেটার হয়ে গেলাম ইটালি অভ্র ইউজ করতে করতে। একটু কমফোর্ট তখনই ফিল করি যখন দেখি যে ইংলিশে লিখে সেটা বাংলায় আউটপুট পাই। আমি বেসিক্যালি অভ্রর ডেস্কটপ ভার্সনটা ওইটা 2011 অথবা 2012 তখন থেকে ইউজ করি এবং মোবাইল ভার্সনটা তো অলমোস্ট 7-8 বছর হচ্ছে আমি ইউজ করতেছি। তো আগে বাংলা লেখাটা আসলে আমাদের জন্য খুব জটিল ছিল, আপনার লেআউট মুখস্থ রাখতে হইতো, আবার সবসময় ওই লেআউট অনুযায়ী আমাদের অভ্যস্ত হইতে খুব সময় লাগতো। বাট অভ্র আসার পরে যেটা হয়েছে আমরা ইংলিশে টাইপ করতেছি, ওইটাকেই আমরা আবার বাংলায় খুব ইজিলি নিতে পারতেছি এবং সেটার সাথে সাথে যেটা হয় যে আপনাকে সহজ সহজ শব্দগুলো সাজেস্ট করতেছে এবং এটা আমি ফিল করছি যে একটা সময় মনে হয়েছে যে এটা কি অনলাইনে গেলেই শুধু এই সাজেশনগুলো হচ্ছে, এবং এটা কিন্তু সেটা না, অফলাইনে গেলেও কিন্তু এই সাজেশনগুলো আমরা পাই। তো এইটা অভ্রের দিকে ভালো। কিভাবে যাত্রা শুরু করে অভ্র সফটওয়্যার? একবিংশ শতাব্দীর শুরুর দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র ছিলেন মেহেদী হাসান খান। সেই সময়ে তার হাতে উদ্ভাবন হয় ফোনেটিক কিবোর্ড অভ্রর। শতভাগ ইউনিকোড উপযোগী এই সফটওয়্যার সবার জন্য উন্মুক্ত করা হয় 2003 সালের 26শে মার্চ। সফটওয়্যারটি ইউনিকোড কনসোর্টিয়ামের স্বীকৃতি পায় একই বছরের 14 জুন। মানে শুরুটা হয় আসলে মেহেদী হাসান খান ভাইয়ের হাত ধরে। তো উনি আসলে বাংলা লেখার জন্য একটা সহজ সমাধান তৈরি করতে চাচ্ছিলেন। তো সেই ক্ষেত্রে উনি হচ্ছে মানে এই আইডিয়াটা আসলে ওই ফোনেটিক কিবোর্ডের যে আইডিয়াটা, এটা মোটামুটি অন্যান্য ভাষার জন্য অ্যাভেলেবল ছিল, তো বাংলার জন্য আসলে থাকলে এটা হয়তো সবার জন্য ভালো, এইটা চিন্তা করে মেহেদী ভাই কাজটা শুরু করেন। তো আস্তে আস্তে উনি এটা তৈরি করে অভ্র কিবোর্ড হিসেবে রিলিজ দেন। এরপরে আস্তে আস্তে আমরা জয়েন করি অন্যান্য মেম্বার। শুরুর দিকে আসলে মেহেদী ভাই ফার্স্ট ভার্সনটা একাই কাজ করেছেন। উনি অভ্র রিলিজ দেওয়ার পরে উনি একটা ফোরাম তৈরি করেছিলেন, যেখানে অভ্রের যারা ব্যবহারকারী ছিল বা অন্যান্য মানুষেরা তারা এসে তাদের সমস্যার কথা বলতে পারতেন এবং মেহেদী ভাই সেগুলো সমাধান করার চেষ্টা করতেন এবং আস্তে আস্তে কমিউনিটি মেম্বাররাও সমস্যার সমাধান করার চেষ্টা করে একটা ফোরামে যেটা। তো ওই ফোরামের মাধ্যমেই আসলে আমরা অভ্রের সাথে জড়িত। অভ্রের টিমের আসলে একজন করে বিভিন্ন কাজ, একজন একটা কাজ নিয়ে নেয়, তারা তাদের কাজগুলো করে একসাথে হয়ে আমরা টিম করি। আসলে ফোনেটিক কিবোর্ডটা নতুন একটা আইডিয়া, সবাই এটাকে আসলে খুব দ্রুত অ্যাডপ্ট করে নেয়, যেহেতু এটা হচ্ছে লেখাটা খুব সহজ করে দেয়, নতুন কোনো লেআউট নতুন করে শিখতে হয় না। আর আমরা যেভাবে ইংরেজি অক্ষর ব্যবহার করি সেভাবেই বাংলাটা লেখা হচ্ছিল। তো এটা সবার কাছ থেকে ইতিবাচক একটা ফিডব্যাক পাওয়া যায় এবং ইউজারের কাছ থেকে আমরা কখনো ইউজার যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তারা আমাদেরকে বললে আমরা সেটা সমাধান করার ব্যবস্থা করতাম। শুরুতে কমিউনিটি ফোরামে কাজ করলেও পরে অভ্রর অন্যতম সদস্য হয়ে যান তানবিন। অভ্র কিবোর্ডের অন্যতম 2টি ফন্ট তৈরি করেন তিনি। মানে আমি যখন প্রথম অভ্র কিবোর্ড ডাউনলোড করি সেটা মোটামুটি 2005-এর দিকে আর কি। তো আমি আসলে নিজেই বিশ্বাস করতে পারিনি যে এত সহজভাবে বাংলা লেখা সম্ভব। মানে ফোনেটিক আইডিয়াটা আমার তখন একদম নতুন ছিল, আর তখন হচ্ছে ইন্টারনেটটা অতটা সহজলভ্য ছিল না। আর আমাদের দেখা যেত যে কোনো একটা সমস্যা আটকালে সেটার জন্য অনেক কষ্ট করতে হতো সমাজে খুঁজতে। তো সেই ক্ষেত্রে আমি যখন একটা নতুন সফটওয়্যার পেলাম অভ্র কিবোর্ড নামে, তখন আমি আসলেই খুব অবাক হয়েছিলাম যে পুরো ব্যাপারটা এতটা সহজভাবে লেখা যায় আমার কোনো ধারণাই ছিল।
পরে এই ভালো লাগা থেকে আসলে আমি কমিটিকে খুঁজে বের করি, অপরের ফোরামের সাথে যুক্ত হই, তারপরে অপরের সাথে কাজ করি। 2003 সালে রিলিজ হয় এটা ইন্টারনেটের মাধ্যমেই। অপরের যে আমাদের যে টিম নাম সেটা হচ্ছে অমিক্রন ল্যাবের ওয়েবসাইট থেকে অপর রিলিজ হয়। আর এরপর আমার যে কাজটা সেটা হচ্ছে আমি প্রথমে জয়েন করেছিলাম আসলে কমিউনিটিতে জাস্ট মেম্বার হিসেবে, পরে হচ্ছে আমি ফন্ট তৈরিতে হাত দিই। আমার তৈরি ফন্ট সিয়াম রূপালী এবং কালপুরুষ, যেটা অপরের সাথে আসে। মেহেদী হাসান ও তানবিন ইসলাম ছাড়াও অভ্রর সংস্কার ও মানোন্নয়নে কাজ করছেন আরো অনেকেই। সফটওয়্যারের নানা সমস্যা সমাধানে কাজ করেন তারা। রিফাত ভাই পরবর্তীতে কোড ডেভেলপার হিসেবে জয়েন করেন। উনি অনেক মেহেদী ভাইকে সহায়তা করেছেন, অনেকগুলো ফিচার ডেভেলপ করেছেন। এবারে অনেকগুলো দেখা গেছে মানে কোড লেভেলের ডেভেলপমেন্ট, কোড লেভেলের প্রবলেম সলভিং গুলো রিফাত ভাই অনেকটুকু হেল্প করেছেন। তারপরে শাবাব ভাই উনি হচ্ছে আমাদের কমিউনিটি দিক থেকে হেল্প করেছেন, আইডিয়া দিক থেকে হেল্প করেছেন। আমি হচ্ছে ফন্ট ডেভেলপমেন্টের সাথে ছিলাম। তো এই তো মানে সবাই আসলে এক একটা সময় এক একটা কাজে সময় দিয়েছে। শুধু চারজন আসলে, আমাদের সাথে আসলে অনেকেই যুক্ত আছেন, যারা ধরেন যে হয়তো অ্যাক্টিভলি কাজ করছেন না, কিন্তু সাপোর্টের দিক থেকে আছেন, সহায়তার দিক থেকে আছেন। আর আমরা চারজন আসলে শুরু থেকে এখনো পর্যন্ত এটাকে কন্টিনিউ করে যাচ্ছি, কিন্তু আমাদের সাপোর্টে আরো অনেকে কাজ করেছে। আপডেট বলতে আছে এখন অনেকদিন হলো যে আসলে একটা সফটওয়্যার অনেকদিন ধরে চললে তার বাগের সংখ্যাগুলো আস্তে আস্তে অনেক কমে আসে, তো আপডেটও অনেক কম প্রয়োজন। তো শুরুর দিকে অনেক বেশি বাগ থাকতো এবং প্রচুর ইউজার ফিডব্যাক আসতো। তো আস্তে আস্তে ওই ইউজার ফিডব্যাক গুলো আমরা হচ্ছে ফিক্স করে একটা রিলিজ রেডি করতাম, যে অনেকগুলো ইউজার ইস্যু গুলো একসাথে নিয়ে এবং নতুন কিছু ফিচার হয়তো অ্যাড করা হয়, তারপরে হচ্ছে আমরা একসাথে রিলিজ করি। তারপরে হচ্ছে গিয়ে ওইটার পর দেখা যায় আবার অনেকদিন চলে। তো এটা আসলে পুরোপুরি আমাদের ফ্রি টাইমে করা, এর সাথে আসলে কোনো ফিক্স রিলিজ টাইম নাই যে আমরা ঠিক এতদিন পর রিলিজ দিই, এরকম না। তো যখনই আমাদের মনে হয় যে আসলে ইউজারের কাছ থেকে প্রচুর ফিডব্যাক আছে কোনোটা বাগের, সেটা আমরা কনসিডার করি এবং সেটা ফিক্স করার চেষ্টা করি। অভ্র একটি ফ্রি সফটওয়্যার, বাংলা ভাষাকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এর সৃষ্টি। 2008 সালে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র প্রকল্পে বাণিজ্যিক বিজয় সফটওয়্যারের পরিবর্তে ব্যবহার করা হয় বিনামূল্যের অভ্র। সব সফটওয়্যারই যে পেইড হতে হবে এমন কোনো কথা নেই। ইন্টারনেটে প্রচুর ফ্রি সফটওয়্যার পাওয়া যায়, যেটা আসলে ফ্রি সফটওয়্যারের কনসেপ্ট হচ্ছে যাতে একটা জরুরি কোনো একটা সমস্যার যাতে সমাধান যাতে আপনার কোনো একটা মানে একটা পেইড ওয়ালের পিছনে না থাকে, মানে সবাই যাতে এটা অ্যাক্সেস করতে পারে। তো আমাদেরটা ওইরকম যে বাংলা লেখার যে সমস্যাটা ছিল ওই সময়, এখনো তো বাংলা লেখা অনেক সহজ হয়ে গেছে, তো ওই সময় যে সমস্যাটা ছিল সেটা যাতে সবার জন্য অ্যাক্সেসিবল হয়, মানে সবাই যাতে মানে নির্দ্বিধায় কোনো সমস্যা ছাড়া যে কোনো ডিভাইসে বাংলা লিখতে পারে, আমাদের উদ্দেশ্য ছিল সেটাই। আমাদের আসলে এটা নিয়ে ব্যবসা করার কোনো ইচ্ছে ছিল না, বা হচ্ছে এটা নিয়ে কোনো মনিটাইজেশনের কোনো প্ল্যান ছিল না। এটা মানুষের সফটওয়্যার, মানুষ ব্যবহার করবে, আমাদের যা শুধু এতটুকুই। বাংলাদেশে অভ্র প্রতিষ্ঠার আগে যে বাংলা সফটওয়্যারটি কিবোর্ডে ব্যবহার করা হতো সেটি হলো বিজয়। এ সফটওয়্যার ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে টাকা গুনতে হতো। এ সফটওয়্যারের স্বত্বাধিকারী হলেন মোস্তফা জব্বার। 2010 সালে হুমকি উকিল নোটিশ পাঠানো হয়েছিল বিনামূল্যের অভ্র সফটওয়্যার প্রতিষ্ঠানটিকে। এক পর্যায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কপিরাইট অফিসে আইন ভঙ্গের অভিযোগ করেন মোস্তফা জব্বার। আসলে অনেক আগের কথা, তখন একটা কিবোর্ড লেআউট ছিল যেটা অনেকটা বিজয়ের মতন কিছু কিছু দিক থেকে মেলে। তো সেই ক্ষেত্রে তার একটা অভিযোগ ছিল যে এই কিবোর্ডটা বিজয় থেকে কপি করা হয়েছে। আসলে এটা আসলে একটা কমিউনিটি ওয়ার্ক ছিল। এটা আসলে মানে এই আমাদের যেহেতু এটা পুরো প্রজেক্ট আছে ওপেন সোর্স এবং কমিউনিটি বেসড, তো এই লেআউটটা আসলে ওই কমিউনিটি ওয়ার্কের থ্রুতেই আমাদের কিবোর্ডে এসেছে। তো এটা শুধুমাত্র বিজয়ের ইউজারদের যাতে ইউনিকোড লিখতে সুবিধা হয় সেইভাবে অ্যাড করা আছে। ওইটা আসলে বিজয় কপি ছিল না, ওই তার সাথে কিছু মানে আপনার হচ্ছে কিছু মেজর কিছু ডিফারেন্স ছিল দুইটা কিবোর্ডে। শুধুমাত্র সাদৃশ্যটুকু ছিল যাতে বিজয় ইউজাররা এই কিবোর্ডটা ব্যবহার করে ইউনিকোড লিখতে পারে। তো পরবর্তীতে তার কাছ থেকে অভিযোগ আসে এবং এটা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যায়। আমরা তার একটা ব্যাখ্যা প্রদান করি যে এটা আসলে কপি কিবোর্ড নয়, আমরা আমাদের ব্যাখ্যাটা দিই। পরে তারা সমঝোতা করতে যায় এবং আমরা রাজি হই, আমরা কিবোর্ডটা পরে ইউজ করে দিয়েছি। 2025 সালে বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক পদক 21 পদকে ভূষিত হয়েছেন অভ্র কিবোর্ডের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান খান। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দিয়ে তার সাথে যোগাযোগ করলে একা এই পদক নিতে অস্বীকৃতি জানান মেহেদী হাসান।
পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ফেসবুক পোস্ট দিয়ে জানান, মেহেদী হাসান খানের আরও 3 সহকর্মী যারা অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের সহ 4 জনকেই দলগতভাবে দেয়া হবে এই সম্মাননা।